আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। আমার একটু আগে হচ্ছে লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তাই আমি আবারও আসলাম লাইভে। ঠিক আছে, তবুও আমি টাইমলি চলে আসছি, হয়তো 1 মিনিট লেট হয়েছে আজকে। তো এই নিয়ে যেটা হচ্ছে, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তার আগে একটু তোমাদের কাছে আমি জেনে নিতে চাই যে তোমরা কোথা থেকে লাইভটি দেখছো, ঠিক আছে? এবং তুমি কাইন্ডলি একটু জানো যে তোমরা ঠিকঠাক মতো সব কিছু দেখতে পাচ্ছ কি না, ঠিক আছে? কাইন্ডলি একটু আমাকে জানাও, কারণ হচ্ছে আমি যদি তোমাদের কাছ থেকে কোন কনফার্মেশন পাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ক্লাসটি শুরু করে দেব। ওকে, হ্যাঁ দেখি এভরিথিং যদি ওকে থাকে তাহলে আমি ক্লাস শুরু করব। আমি একটু তোমাদের কনফার্মেশন নিয়ে আমি ক্লাসটি শুরু করে দেব। আমার ইয়ারফোনটা অনেক প্যাচ লেগে আছে তো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অলরেডি তোমরা জানো আমি বেশ কয়েকবার রিমাইন্ডার দিয়েছি যে ইংলিশের কোন টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিটেন ইংলিশ নিয়ে যেটা আলোচনা করব আজকে। তোমাদেরকে ইন্টারেস্টিং একটা টপিক শেখাবো, যেটা হচ্ছে তোমাদের হয়তো এই ক্লাসটা পরে করালেও হতো, মানে হচ্ছে কিছু রিটেন ক্লাস নেওয়ার পরে। বাট আমার যেটা মনে হয়েছে, এখন যদি তুমি এই বিষয়গুলো বা খুঁটিনাটি এই বিষয়গুলো তুমি জানো, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই লার্নিংয়ের মধ্যে বা এই ক্লাসগুলোর মধ্যেই তুমি বুঝতে পারবে যে এই জিনিসগুলো আমাদের এখন থেকে পড়াশোনা করা উচিত বা পড়া উচিত, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমি একটু কমেন্ট পড়ে আমি শুরু করে দেবো এখনই, সমস্যা নেই। আমাদের সাথে যুক্ত হয়েছে অজয় দেবগন, আর রাফসান মীর জাফর যুক্ত হয়েছেন, সৌরভ হোসেন সৌরভ যুক্ত হয়েছেন, সোনালী আক্তার যুক্ত হয়েছেন, আশরাফুল ইসলাম, সালমান খান যুক্ত হয়েছেন। অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে, অলরেডি আমরা 100 ক্রস করে গেছে। তোমরা একটু কাইন্ডলি হচ্ছে ক্লাসটি শেয়ার করে দেও, ঠিক আছে? এবং তোমরা যত বেশি শেয়ার করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাসের সংখ্যা বাড়বে, ঠিক আছে? এটা কিন্তু ডিপেন্ড করছে হচ্ছে তোমাদের রেসপন্সের উপর। তো তোমরা যারা হচ্ছে আগের 2টা ক্লাস করেছো, হোপফুলি মোটামুটি ইংলিশের যে বেসিক এই বিষয়গুলো কিন্তু তোমরা অনেকেই বুঝতে পেরেছো বা বিষয়গুলো কি। আমি কিন্তু শুরু করেছি বা শুরু করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একদম বেসিক থেকে, তোমাকে একদম দৌড়ে দৌড়ে শিখিয়ে দেওয়া যেটাকে বলে আর কি, ওইখান থেকেই শুরু করতে যাচ্ছে আজকে। তোমাদের এমন একটা টপিক শেখাবো বা যে বিষয়টা শেখাবো সেটা হয়তো কোথাও তোমাদেরকে শেখায় না, বা তোমরা হচ্ছে শিখতে চাইলেও এইভাবে যে এই একটা সেন্টেন্সকে ইমপ্রুভ করা যায় বা একটা সেন্টেন্সকে এত সুন্দর করে যে লেখা যায়, এই জিনিসটা আসলে তোমরা হয়তো জানো না। এবং তোমরা হয়তো দেখবে যে বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে যে ক্লাসগুলো হয় বা অনেক জায়গায় দেখবে হচ্ছে বর্তমান সময়ে তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তারা সবাই গ্রামার ক্লাস নেয়, তারা হচ্ছে রিটেন ক্লাস নেয় না। এর প্রধান কারণ হচ্ছে রিটেন ক্লাসগুলো তোমার একটু বোরিং টাইপ হয়, মানে সবাই রিটেন টাইপ ক্লাস করে স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করতে পারে না। কিন্তু গ্রামার ক্লাসটা করলে কি একটু তোমার ইন্টারেস্টিং কিছু বিষয় থাকে, এটা যদি ইন্টারেস্টিং কিছু মজারদার কিছু বিষয় থাকে এবং এই বিষয়গুলো দিয়ে কী করে স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? কিন্তু তোমাদের এই সময়ে মানে বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, এই কোশ্চেন প্যাটার্নে তোমাদের রিটেনের প্রতি একটু জোর দিতে হবে। সেটা কি রিটেন কোশ্চেন প্যাটার্ন, মানে রিটেনের উপর যদি তুমি জোর না দাও, সেক্ষেত্রে তুমি যতই ভালো না করো ভালো পড়াশোনা করো না কেন, কোনো লাভ হবে না। ঢাকা ইউনিভার্সিটি যেটা চায় সেটা হচ্ছে তুমি 5-10টা লাইন তুমি নিজে থেকে লিখতে পারো কিনা সেটা যাচাই করতে চায়, ঠিক আছে? তুমি 30টা টপিক গ্রামার পারো, সেটার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট তুমি 5টা লাইন সঠিকভাবে লিখতে পারো কিনা। হ্যাঁ, সবাই কাইন্ডলি শেয়ার করে দাও। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন ইয়ামিম সুলতানা। আমি ওর নাম সারা জীবন ইয়ামিন পড়তাম, ঠিক আছে, এখন আমি ভুল করে ফেলি। যুক্ত হয়েছেন মেহারুন নাসা, শেয়ার ডান। হ্যাঁ, বাকিরাও শেয়ার করে দাও। আমি কক্সবাজার থেকে দেখছি। তুমি কক্সবাজার থেকে দেখছো, আমার তো কক্সবাজার দেখতে ইচ্ছে করে মাঝে মাঝে। তানবির আবদুল্লাহ যুক্ত হয়েছেন। দেখো আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন আজকে। আমাদের সাথে যুক্ত হয়েছে জিসান চৌধুরী, আয়শা বেগম যুক্ত হয়েছেন। আমাদের সাথে হয়েছে উম্মে হাবিবা। আচ্ছা, রাজবাড়ি থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, রাজবাড়ি কিন্তু আমাদের গাজীপুরে একটা রাজবাড়ির মাঠ আছে, ঠিক আছে?
তোমাদের রাজবাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি মোস্ট প্রবাবলি। দেখো আমি আজকে তোমাদের হচ্ছে যে টপিকটা আর কি আলোচনা করতে যাব এখন, এটা হচ্ছে আমি চাইলে একদম শেষে মানে হচ্ছে রিটেন ক্লাসগুলোর যে টপিক আমি রুলসগুলো তোমাদের শিখাচ্ছি প্রতি ক্লাসে 5টা 10টা করে, হয়তো গত ক্লাস পর্যন্ত 12টা রুলস শিখিয়েছি। এই ক্লাসটা আমি চাইলে হচ্ছে তোমাদের এই সবগুলো রুলস 20 25টা 30টা রুলস যতগুলোই আসুক মানে ইংলিশ সেন্টেন্স মেকিংয়ের এই ক্লাসগুলো মানে করার পরে চাইলে করতে পারতাম, ঠিক আছে এই ক্লাসটা। কিন্তু এতে করে যেটা হবে কি, ওই ক্লাসগুলো যখন শেষ হবে তখন আর হচ্ছে তোমার কিছু বিষয় যেগুলো আগে থেকে পড়তে হবে এই বিষয়গুলো পড়ার আর সময় পাবে না তুমি। এই কারণে যেটা চিন্তা করলাম যে এই ক্লাসটা তোমার আগেই নেওয়া উচিত, ঠিক আছে। এতে করে যেটা হবে তোমার, তুমি বুঝবে একটা সেন্টেন্সকে যদি স্ট্রং করতে চাও বা একটা সেন্টেন্সকে তুমি যদি সাজাতে চাও, সেক্ষেত্রে তোমাদের কী বিষয়গুলো এখন থেকে প্রিপেয়ার হওয়া উচিত বা কী বিষয়গুলো এখন থেকে মুখস্থ করা উচিত, কোন বিষয়গুলো এখন থেকে কি আয়ত্ত রাখা উচিত, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আমি তোমাদের পরবর্তী 5-6টা ক্লাসের পরে জানাতাম বা ক্লাস নিতাম, সেক্ষেত্রে এই বিষয়গুলো তুমি জানতে না, বাট ততদিন তো পরীক্ষায় তোমাদের কাছায় চলে যেত যেত। আজকে হচ্ছে আমি একটু অসুস্থ বলতে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি ভাবছিলাম যে ক্লাসটা ক্যান্সেলই করে দেবো কিনা, পরে ভাবলাম না যেহেতু বলেছি। তাছাড়া আজকে হচ্ছে আমাদের একটা বলতে পারো খুশির দিন, কারণ আমাদের আজকে যে সিলসার পেজ অফিসিয়াল পেজ সেটা হচ্ছে ফেসবুক থেকে ভেরিফাইড হয়েছে, এই জন্য একটু উচ্ছ্বাসিত। তো এই উচ্ছ্বাসিত হওয়ার কারণে আমার ঠান্ডা ভয়েস হয়তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে অনেকটা, আবার ঠিক হয়ে গেছে আর কি। যাই হোক আমি শুরু করে দিব। অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, এবং শেয়ার করে দিলে যেটা হবে অনেকেই দেখতে পারবে এবং আমিও পরবর্তী ক্লাসগুলো নিতে ইন্সপায়ারেশন পাবো। দেখো আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি, দেখো খেয়াল করতে হবে, আজকের ক্লাসটা খুবই খেয়াল করতে হবে। আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি বা কোনো এসে লিখি, ঠিক আছে, তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা মোটামুটি দেখা যাবে কি 90% স্টুডেন্টের মধ্যে 100% স্টুডেন্টের মধ্যে 80% স্টুডেন্টই একটা সেম টাইপ কথা লিখে। অর্থাৎ এই যে 80% স্টুডেন্ট তারা কি সেম একটা লাইন দিয়ে শুরু করে। তোমাকে যদি ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে বলা হয়, তুমি কি করবে, লিখবে হচ্ছে ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট প্রবলেম, ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম, ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার ডেইলি লাইফ। একদম এগুলোই লিখবে। ভাই তুমি হচ্ছে এক জায়গায় পরীক্ষা দিবে, তুমি হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তো এইখানে তোমাকে কিন্তু পাশ করানোর জন্য পরীক্ষা নেবে না, তোমাকে বাছাই করার জন্য, তোমাকে বাদ দেওয়ার জন্য কি পরীক্ষা নেওয়া হবে। খেয়াল করো কিন্তু কথাটা, তোমাকে পাস করাবে এই চিন্তা করে কিন্তু তারা কোশ্চেন করবে না বা খাতা স্ক্রুটিনাইজ করবে না, তারা খাতাটা দেখবে সেভাবেই যেভাবে হচ্ছে কি করবে, তোমার খাতাটা অন্যদের চাইতে একটু ডিফারেন্ট। কিন্তু দেখো কি করতেছে, 80% স্টুডেন্ট কী করছে, ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট প্রবলেম, ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম, ইট ইজ এ সিরিয়াস প্রবলেম, বা এই টাইপই সবগুলো লিখতেছে। তো এই ক্ষেত্রে তোমার কী হবে, এটা তোমার সমস্যা নয়, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিবে এক্সাম হলে এর চাইতে তোমার কী বলবো, এর চাইতে ভালো সেন্টেন্স হয়তো মাথায় আসবে না ইনস্ট্যান্টলি। তো এই সামান্য একটা সেন্টেন্সকে তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারো বা একটু হলেও ভালো করতে পারো, স্মার্ট করতে পারো, সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে সেই টিক্সগুলোই দেখাবো, ঠিক আছে। স্ক্রিন ক্লিয়ার না, আচ্ছা স্ক্রিন ক্লিয়ার না, স্ক্রিন তো সবই ক্লিয়ার। আমি হচ্ছে আমার এখান থেকে কিন্তু আমার কাছে কিন্তু একটা ফোন আছে, ওইখানে কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি যদি স্ক্রিন ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওতে ক্লিক করার পর দেখবো হচ্ছে সেটিংস চিহ্ন আছে, ওই সেটিংস চিহ্নের মধ্যে ক্লিক করো, ওই ক্লিক করার মধ্যে দেখবো হচ্ছে কি আছে, ওইখানে হচ্ছে 480, তারপর হচ্ছে 360, তুমি হচ্ছে ওই রেজলিউশনটা তুমি হচ্ছে 480-র মধ্যে বা 420 যেটা আছে সর্বোচ্চ যেটা ওইটা দিয়ে রাখো, তাহলে দেখবো একদম ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা হচ্ছে বন্ধুদেরও সিলসা গ্রুপে গিয়ে ব্রডকাস্ট বন্ধ না, আচ্ছা এভরিথিং ওকে, আমার এখানে সমস্যা নেই, হয়তো তোমার এখানে সমস্যা। দেখো আমি হচ্ছে তোমাদেরকে যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, একটা সিম্পল সেন্টেন্সকে তুমি হচ্ছে কীভাবে স্মার্টলি লিখবা এবং কীভাবে টিচারের কাছে অ্যাট্রাকটিভ করবা, সেই ট্রিক্সগুলো আমি আগে দেখাবো, এবং সেটা দেখানোর পরে আমি আরও কিছু রুলস শিখাবো যেগুলো দিয়ে হচ্ছে কি তুমি একটা বাংলা বাক্যকে কীভাবে ইংলিশ করবা, ঠিক আছে। এটা যেহেতু প্রতিদিনের যেই নিয়ম অনুযায়ী সেটা আমি করব, কিন্তু তার আগে আমি এই বিষয়টা তোমাদেরকে একটু দেখাবো। দেখো ধরো একটা প্যারাগ্রাফ আসলো, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম, তুমি লিখলে ট্রাফিক জ্যাম ইজ বিগ প্রবলেম।
একটা প্যারাগ্রাফ আসলো বা তোমাদের হচ্ছে যখন পরীক্ষা দিবে তখন হচ্ছে বলবো যে 10টা লাইন লিখো ফিজিক্যাল এক্সারসাইজের উপর। তুমি কি লিখলা? প্রথম লাইনটাই লিখলা, ফিজিক্যাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টু লিড এ হেলদি লাইফ। দেখবো এটা কি বলবে, এটা হচ্ছে তোমার দেখা যাবে 95% স্টুডেন্ট এটাই লিখতেছে। ঠিক আছে, করোনা ভাইরাস, দেখো করোনা ভাইরাস সম্পর্কে বললে একটা এসে লিখতে, তুমি কি লিখবা? করোনা ভাইরাস ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, কেউ লিখবে কি করোনা ভাইরাস ইজ এ সিরিয়াস ডিজিজ। কিন্তু দেখো তুমি হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষা, তোমার তো একটু ইউনিক হতে হবে, তাই না? অন্যদের চাইতে যদি একটু আলাদা না হয়, তোমাকে কি এতগুলো স্টুডেন্টকে থেকে নিবে? যেখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 80% স্টুডেন্ট কোথায় ফেল করে? ইংলিশে 20%। কেন? এই টুকিটাকে অনেক বিষয়ের জন্য কিন্তু তারা ফেল করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো এইখানে আমরা আজকে একটু দেখব কিভাবে একটা উইক সেন্টেন্সকে স্ট্রং। এখানে দেখো আমরা 4টা স্টেপ আমরা দেখাবো তোমাদেরকে, 4টা ভাবে বা 4টা উপায়ে কি করা যায় একটা উইক সেন্টেন্সকে স্ট্রং করা যায়। সেটা কি মানে 4টা উপায়ে, ঠিক আছে, 4টা উপায়ে কি করা যায় একটা স্ট্রং সেন্টেন্সকে, একটা উইক সেন্টেন্সকে স্ট্রং করা যায়। মানে একটা সাদামাটা একটা সেন্টেন্সকে তুমি হচ্ছে কি অনেক স্মার্টভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, টিচারের কাছে কি অ্যাট্রাকটিভ করতে পারবে, জাস্ট একটা সাদামাটা সেন্টেন্স। সেটা কিভাবে? ঠিক আছে, দেখো তুমি রিপ্লেস সিনোনিম ইউজ করতে পারবে। দেখো সিনোনিম ইউজ করার মাধ্যমে একটা সেন্টেন্সকে কি করা যায় একটু ডিফারেন্ট করা যায়। সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে কি একটা সেন্টেন্সকে একটু ডিফারেন্ট করা যায়। তারপর হচ্ছে মেইন আইডিয়াটা ঠিক রেখে তুমি সেন্টেন্সটা একদম বিভিন্ন ক্লোজ যুক্ত করেও কি করা যায়। আরেকটা হচ্ছে অ্যাডিং ক্লোজ, ফ্রেজ বা রিলেটিভ প্রোনাউন। এবং দেখো এই যে এই বিষয়গুলো, এটা হচ্ছে আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। সো চিন্তার কিছু নেই যে তুমি কিভাবে ইউজ করবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এটা হয়তো এই ক্লাসটা লিটল বিট হচ্ছে একটু অ্যাডভান্স, ঠিক আছে, এটা মানতে হবে যে একটু হয়তো অ্যাডভান্স, কিন্তু তোমাদের হাতে কিন্তু সময় নেই যে হচ্ছে 2 মাস যে সময়টা, ঠিক আছে। আমি যদি এই সবগুলা রিটেনের ক্লাস নেওয়ার পরে এই ক্লাসটা নিতাম, সেক্ষেত্রে হচ্ছে এক্সামের একদম কাছাকাছি সময় চলে আসতো, বাট এই সময় তো তখন তুমি কিছুই করতে পারত না। সেই ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্স হলেও আমি একটু সহজভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমি একটা সেন্টেন্স রেখেছি, ঠিক আছে, এখানে একটা আমি সেন্টেন্স রেখেছি, সেটা কি এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ঠিক আছে, তোমাকে একটা সেন্টেন্স লিখলাম কি এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ঠিক আছে, এটা মোটামুটি একটা সেন্টেন্স, একদম সাদামাটাও না, একদম যে স্মার্ট সেন্টেন্স সেটাও না, মোটামুটি একটা সিম্পল একটা সেন্টেন্সের মধ্যে। আচ্ছা তোমাদের একটু কমেন্ট পড়ি, একটু জুম করেন ভাইয়া। আচ্ছা আমার এখানে তোমরা হচ্ছে একটু ফোনটা একটু রোটেট করে দেখো, ঠিক আছে, রোটেট করে যদি দেখো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে, রোটেট করে দেখলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো আমার পড়ার বা যেভাবে আমি পড়াই, আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, সমস্যা নেই। বাই ক্লিয়ার, ওদের ফোন প্রবলেম। আচ্ছা সমস্যা নেই, দেখো আমি এখন দেখি প্রথম যে ট্রিক্স বা প্রথম স্টেপ, এই স্টেপটা ব্যবহার করে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। প্রথমে তুমি হচ্ছে যেমন তোমার মাথায় কিন্তু প্রথমেই একটা কঠিন বা একটা হচ্ছে ইউনিক আইডিয়া প্রথমেই তোমার মাথায় আসবে না। তোমার মাথায় প্রথমে এই টাইপের সেন্টেন্স আসবে। যদি এডুকেশন লিখতে বলা হয়, তোমাকে মাথায় এরকম আসবে যে এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ঠিক আছে, এই টাইপের একটা সেন্টেন্স আসবে। তো এই ক্ষেত্রে তোমার চিন্তার কিছু নেই। তখন হচ্ছে তোমার হচ্ছে এই সেন্টেন্সটাকে যদি একটু ডিফারেন্ট করতে যাও, সেক্ষেত্রে কী করবে, দেখো তুমি কিছু ওয়ার্ড আছে এগুলো একটু আইডেন্টিফাই করো। যেমন এডুকেশন, এটার সিনোনিম কী কী আছে, যেমন হচ্ছে স্কুলিং, টিউটরিং। তারপরে হচ্ছে দেখো ইম্পর্টেন্ট, দেখো এটা এই যে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আমার মনে হয় যে মোস্ট ইউজ একটা ওয়ার্ড। ভাই ইম্পর্টেন্টের সিনোনিম ইউজ করো তোমরা। একটা এই ইম্পর্টেন্ট কত, এই টিচারগুলো আমাদের যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে যারা পড়বা, দেখো টিচাররা হচ্ছে নিষেধ করে দিবে ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইসব ওয়ার্ডটা লেখা যাবে না। এইসব ওয়ার্ড লিখলে তোমাকে হচ্ছে মার্ক দিবে না, মানে আমাদের টিচাররা আমরা ডাইরেক্টই বলে দেয়। কী করে ওই আমরা যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টগুলাই, এটা হচ্ছে তো ইংলিশে, আমাদের তো সব ইংলিশ ভার্সনে সব কিছু, পরীক্ষা থেকে শুরু করে সব কিছুই, তো কিছু না পারলে হ্যাঁ ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট,
আরে ভাই ইম্পর্টেন্ট তো বুঝলাম, বাট কেন ইম্পর্টেন্ট এটাই অনেকে লিখতে ভুলে যায়। তো ইম্পর্টেন্ট ওয়ার্ডটা একটু স্কিপ করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। দেখো ইম্পর্টেন্টের সিনোনিমগুলো কী কী আছে? সিগনিফিক্যান্ট আছে, ভাইটাল আছে, ইসেনশিয়াল আছে, ইউজফুল আছে, ইফেক্টিভ আছে, নোটেবল, ইনফ্লুয়েন্সিয়াল। তারপরে আছে দেখো এখানে ফ্যাক্টর। ফ্যাক্টরের সিনোনিম কী কী হতে পারে? অ্যাসপেক্ট, ফিচার, এশোর, ডিটারমিনেন্ট, এলিমেন্ট, ঠিক আছে? তারপরে ডেভেলপমেন্টের সিনোনিম কীরকম কী হতে পারে? দেখো অ্যাডভান্সমেন্ট, ইমপ্রুভমেন্ট, প্রগ্রেশন অ্যান্ড এনহান্সমেন্ট। কান্ট্রি, এটা হতে পারে নেশন। এখন কথা হচ্ছে, তোমরা হচ্ছে ফার্স্ট যে কোশ্চেনটা আসবে সবার কাছে, সবার মানে মাথায়, ভাইয়া আমি তো এত ওয়ার্ড জানি না। এটাই হচ্ছে সমস্যা, ভাই আমি তো এত ওয়ার্ড জানি না, আমি তো এত ভোকাবুলারি জানি না। এইখানেই হচ্ছে ইম্পর্টেন্স অফ ভোকাবুলারি। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষায় আসলেই খুব ভালো করতে চাও, আমি আবারও বলছি, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষায় অর্থাৎ ভর্তি পরীক্ষায় আসলেই ভালো করতে চাও, আজকে থেকেই ভোকাবুলারির জন্য তুমি এক্সট্রা 1 ঘন্টা বেশি সময় রাখো। কেন? এই ভোকাবুলারি ইউজ করে তুমি একটা এসে যেমন লিখতে পারবে, গ্রামাটিক্যাল অনেক জায়গায় তোমার এই ভোকাবুলারি যদি ওয়ার্ড থাকে বা পেসেজ সলভের ক্ষেত্রে ওকে এগুলো খুবই কাজে লাগে, ঠিক আছে? তো ভোকাবুলারি অ্যান্ডিস করতে হবে। আমি ভোকাবুলারি কোনো লিমিট নেই, তুমি যত পড়তে পারো। এখন হচ্ছে ভাই কোন ভোকাবুলারি পড়বে কি? দেখো ভোকাবুলারি তোমরা যে কোনো একটা পড়তে পারো, বই বাজার অনেক বই আছে ভোকাবুলারি পড়ার জন্য, ঠিক আছে? অথবা হচ্ছে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপেও একটা ভোকাবুলারির ফাইল দিয়েছি 1000, ওটা তো শেষ করবে। আমি হচ্ছে কখনো ভোকাবুলারির লিমিট দেই না যে 1000 পড়ো বা 5000 পড়ো। তোমার যত হুই ভোকাবুলারি কোনো লিমিট নেই, তুমি যত পড়তে পারো পড়ো। আমিও কোনো লিমিট রেখে ভোকাবুলারি পড়ি না, তুমি যতটুকু মনে রাখতে পারো সেটা তোমার পড়তে হবে, ঠিক আছে? তো এই ক্লাসটা কি আমি যদি শেষ দিকে নিতাম, তোমার কাছে কিন্তু এই যে ভোকাবুলারি যা পড়তে হবে এই জিনিসটা তুমি ইম্পর্টেন্সটা শেষ দিকে যদি বুঝতে, তাহলে হচ্ছে কি আলটিমেটলি ওই সময়টাতে তুমি কাজে লাগাতে পারবে না। বাট এখন যে সময়টা আছে তুমি কিন্তু ভোকাবুলারি অ্যান্ডিস করতে পারো, ঠিক আছে? তো ভোকাবুলারিটি দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকাবুলারি মনে থাকে না আসলে। দেখো ভোকাবুলারি মনে থাকবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে? ভোকাবুলারি মনে থাকবে না, একটা স্বাভাবিক। তুমি কি করবে, প্রতিদিন হচ্ছে যে 20টা বা 10টা ভোকাবুলারি যেটাই পড়ো না কেন, পরের দিন যখন আবার পড়বে, এই 15 বা 20টা আগের দিন যেগুলো পড়েছো সেগুলো একটু আবার রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে ভোকাবুলারির টেকনিক যেটা আমি ফলো করতাম, ঠিক আছে? ওইটা যখন তুমি হচ্ছে একটা ভোকাবুলারি পড়বা, ঠিক আছে, ওই ভোকাবুলারি তুমি একটু রিয়েলিস্টিকলি চিন্তা করবা, অর্থাৎ তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করবা এই যে ভোকাবুলারিটা তুমি কার সাথে রিলেট করা যায়। যেমন আমি যখন পড়তাম, যেমন হচ্ছে পাগনিশ্বাস অর্থ হচ্ছে জগরাটে, পাগনিশ্বাস অর্থ হচ্ছে জগরাটে। তো এই যে জগরাটে, পাগনিশ্বাস অর্থ হচ্ছে জগরাটে, এটা আমি মিলাতে চেষ্টা করতাম আমার কোনো এক বন্ধুর সাথে যে হচ্ছে একটু জগরাটে, ঠিক আছে, বা কোনো একটা আত্মীয়র সাথে যে হচ্ছে কি জগরাটে। অর্থাৎ যখন তুমি যেই ভোকাবুলারিটা পড়বা সেটা হচ্ছে তুমি হচ্ছে কোনো পরিচিত যে কোনো কিছুর সাথে এটা রিলেট করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমরা হচ্ছে এটা খুব ভালো করে মনে রাখতে হবে। যখন আসলে টিউটরিংয়ের যে বিষয়টা, দেখো টিউটরিং তুমি যখন পড়বা, টিউটরিং মানে হচ্ছে পড়াশোনার একটা ব্যাপার স্যাপার, তুমি যখন রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে পারবে তখনই তোমার ভোকাবুলারি সহজ হবে। তুমি খালি এভাবে বললা টিউটোরিয়াল মানে স্কুলিং, শিক্ষা, সিগনিফিকেন্ট হচ্ছে তাৎপর্য, সিগনিফিকেন্ট তাৎপর্য, চোখ বন্ধ করে এইসব পড়লে কোনো লাভ হবে না। সিগনিফিকেন্ট যে তাৎপর্য, এই ওয়ার্ডটা তুমি একটু বুঝতে পারছো কী তাৎপর্য। যেমন আমাদের হচ্ছে আমাদের যে স্বাধীনতা, এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট বিষয় আছে, বিষয়গুলো এইভাবে তোমরা পড়তে হবে। আচ্ছা, যেটা হচ্ছে আমরা কি বললাম যে ইউজিং সিনোনিম। আচ্ছা, তোমাদের এটা পড়তে হবে ভাই, ভোকাবুলারি ছাড়া আসলে হবে না। কারণ ভোকাবুলারি আমি যত ভোকাবুলারি হচ্ছে আমি হয়তো অনেকভাবে সুন্দরভাবেই তোমাদের ক্লাস করাবো, কিন্তু ভোকাবুলারি ছাড়া যে আমি বলবো ভাই আমি তোমাদের ভোকাবুলারি ছাড়া একদম পার করে দেবো, ব্যাপারটা কিন্তু এরকম না। ভোকাবুলারি, হ্যাঁ ভোকাবুলারি হচ্ছে কীভাবে পড়তে হয় সেটাও আমি দেখাই দিতে পারবো, সব কিছুই করতে পারবো, এটাও সমস্যা নেই। তাহলে দেখো ফ্যাক্টরেরা হচ্ছে আমরা কি পেলাম, আসপেক্ট পেলাম, ফিচার পেলাম, ইস্যু পেলাম, ডিটারমিনেন্ট, তারপর ডেভেলপমেন্ট পেলাম, অ্যাডভান্সমেন্ট। এখন দেখো তুমি হচ্ছে তুমি নিজের মতো লিখো। দেখো তুমি কি করলা, সবগুলো যে চেঞ্জ করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি হচ্ছে ইম্পর্টেন্টের জায়গায় কি করলা, এডুকেশন ইজ দ্য মোস্ট আসপেক্ট ইন দ্য প্রগ্রেশন অফ এ কান্ট্রি। অথবা তুমি এইভাবে লিখতে পারতে, স্কুলিং ইজ দ্য মোস্ট
কি ইনফ্লুয়েন্সিয়াল এলিমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে চাইলে কিন্তু একটু চেঞ্জ করা যায়, অন্য চাইতে কিন্তু একটু ডিফারেন্ট করা যায়। ঠিক আছে, এডুকেশন ইজ দ্য মোস্ট কি করা যায় নোটেবল ফ্যাক্টর ইন দ্য ইনহান্সমেন্ট অফ এ নেশন। দেখো কতভাবে একটা সেন্টেন্সকে একটু ডিফারেন্ট করা যায়, যদি তোমার মাথায় কি একটু কি থাকে। আচ্ছা, আমি অনেক শব্দ জানি কিন্তু বাক্য লিখতে পারি না। দেখো এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তুমি হচ্ছে যে জানো না, এই ক্লাসগুলো করার পরে তোমার হচ্ছে কি এই জিনিসটা অন্তত তুমি হচ্ছে বুঝতে পারবে যে কীভাবে সেন্টেন্স মেক করা যায়। আমি কিন্তু শুরু থেকে এই সেন্টেন্স মেকিংয়ের জন্য প্রতি ক্লাসে আমরা 10-20টা করে সেন্টেন্স মেকিং কীভাবে করা যায় সেটা কিন্তু দেখে আসছি, এবং শেষ পর্যন্ত আমি কিন্তু দেখাবো। যত কিছুই শিখাই না কেন, অনেক শব্দ জানি বাক্য লিখতে পারি না, এটা সমস্যা নেই। আচ্ছা, এটা গেল একটা টেকনিক, তুমি হচ্ছে সিনোনিমগুলো রিপ্লেস করে তুমি একটা সেন্টেন্সকে একটু ডিফারেন্ট করতে পারো। তারপরে হচ্ছে আরেকটা টেকনিক কি, দেখো চেঞ্জ দ্য স্ট্রাকচার। দেখো এই যে এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। দেখো এই যে টেকনিকগুলা যে তোমার হচ্ছে রিটেনেই কাজে লাগে ব্যাপারটা এরকম না। এটা যদি তোমার একটা এসে উঠিয়ে দেয়, বলা হয় সামারি লিখো, তারপর হচ্ছে কি প্রিসাইজ লিখো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, অনেকেই কী করে ছোটোবেলা থেকে আমরা যখন সামারি লিখতাম কী করতাম, এই পেসেজ থেকে ওখান থেকে একটু লাইন, ওখান থেকে একটু লাইন, একটু একটু করে করে একটা মানে আমরা এসে লিখে দিয়ে আসতাম। কিন্তু এটা কিন্তু মানে সঠিক ওয়ে না। আমরা যে এইভাবে যদি চিন্তা করতাম, কিন্তু যে প্যারাফ্রেজ করে বা এই স্টেপগুলো ফলো করেও যে একটা সেন্টেন্সকে সুন্দর করা যায়। আচ্ছা দেখো এখানে যেটা ট্রিক্স 2-তে আমরা একটু দেখি, সেটা হচ্ছে চেঞ্জ দ্য স্ট্রাকচার। একটা সেন্টেন্সকে স্ট্রাকচারের চেঞ্জ করেও কি করা যায়। দেখো আমি এটা কি করলাম, দ্য এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। আমি এটা কি করলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ইজ এডুকেশন। ঠিক আছে, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। জাস্ট মিনিট, আমার একটা মেসেজ আসছে, এটা একটু মিনিট। আচ্ছা কোথায় জানিয়েছিলাম, আচ্ছা এডুকেশন কি, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাকে আমরা কি লিখলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ইজ এডুকেশন। দেখো সেম কথাই আমি একটু ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, তো এটাও কিন্তু তোমার মেন আইডিয়াটা বা সব কিছু ঠিক থাকছে, এটা আমরা একটু চেঞ্জ করলাম। এখন বলতে পারো এটার মধ্যে আমরা একটু সিনোনিম ইউজ করতে পারি, মোস্ট ইসেনশিয়াল এলিমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ইজ এডুকেশন। ঠিক আছে, ইন দ্য প্রোগ্রেশন অফ এ কান্ট্রি ইজ এডুকেশন। কতভাবে কি করা যায়। ঠিক আছে, তারপর আসো কিপ দ্য মেন আইডিয়া। তুমি একটা সেন্টেন্সের মেইন আইডিয়া ঠিক রেখে তুমি কি করতে পারো, একটা সেন্টেন্সের মেইন আইডিয়া কি ঠিক রেখে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে সেন্টেন্স মেক করতে পারো। যেমন এই যে একটা সেন্টেন্স আমি কি বলেছিলাম, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, এটার মেইন আইডিয়া ঠিক রেখে কিন্তু তুমি দেখো দেখো আমি কি করলাম, অলদো মেনি পিপল আর্গু দ্যাট ইকোনমি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন নেশন বিল্ডিং, আই থিঙ্ক এডুকেশন হ্যাজ এ ফার বেটার ইম্প্যাক্ট। ঠিক আছে, এটি একটু বেশি অ্যাডভান্স লেভেলের, বাট নিয়মটা জেনে রাখো। তোমরা যদি যখন ওই যে গ্রামার পড়বা, সেক্ষেত্রে হচ্ছে তোমরা ওই অলদো যুক্ত কমপ্লিটিং সেন্টেন্সে, ট্রান্সফরমেশন সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সগুলো যখন পড়বা তখন কিন্তু এই ধরনের স্ট্রাকচার পড়বা। ঠিক আছে, ওই স্ট্রাকচারটা যদি তুমি এইখানে কাজে লাগাতে পারো সেটা তো খারাপ না, তাই না। তো তুমি এইভাবে একটা সেন্টেন্সকে ডেভেলপ করতে পারো। তারপরে দেখো এই যে তুমি হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করতে পারো, তারপর হচ্ছে কি মেইন আইডিয়াটা ঠিক রেখে এটা এইভাবে করতে পারো। তো আরও একটা আছে ওয়ে, সেটা হচ্ছে দেখো দেখো তুমি একটা সেন্টেন্সের মধ্যে কিছু ক্লোজ অ্যাড করতে পারো, কিছু ফ্রেজ অ্যাড করতে পারো, কিছু হচ্ছে রিলেটিভ প্রোনাউন অ্যাড করতে পারো। এগুলোর মাধ্যমে কি তুমি হচ্ছে একটা সেন্টেন্সকে একটু ডিফারেন্ট করতে পারো, একটু অন্যদের চাইতে গর্জিয়াস করতে পারো, অন্যদের চাইতে একটু অ্যাট্রাকটিভ করতে পারো। ঠিক আছে, আমাদের সাথে অনেকেই দেখছে, আমাদের সাথে কিন্তু গত বছর সি ইউনিটে প্রথম জাকির হোসেন শান্ত কলেজের ছোট ভাই কিন্তু ও কিন্তু ক্লাসটা দেখতেছে। ঠিক আছে, অনেকেই দেখতেছে।
আচ্ছা, ইংলিশের জন্য কোন বইটা নিব? আসলে আমি তো হচ্ছে একদম নিউট্রাল একজন মানুষ। আমি সচরাচর কোনো বইটই সাজেস্ট করি না, ঠিক আছে? কারণ বইটই সাজেস্ট করলে মনে হয় যে ঠিক আছে, বইটই সাজেস্ট করলে মনে হয় যে আহ, আমি হয়তো কোনো ইসের এজেন্ট, ঠিক আছে? এই বাজারে অনেক বই আছে, তোমরা বই দেখবা, যেটা ভালো লাগে ওইটা হচ্ছে তোমরা নিবা। দেখো, এডিং ক্লোজ এবং ফ্রেজ রিলেটিভ প্রনাউনের মাধ্যমে তুমি কীভাবে করো দেখো। তোমরা ম্যাক্সিমাম যেটা করোনা ভাইরাস লিখতে বলা হলে তোমরা কী করবে, করোনা ভাইরাসই যে আহ, আহ, কি লিখবা, করোনা ভাইরাস যে ডিজিজ, করোনা ভাইরাস ইন ডেডলি ডিজিজ বা এই টাইপের কিছু লিখবা, ঠিক আছে? এতটুকু দিয়ে শেষ করে দেবা। কিন্তু একটা সেন্টেন্সকে চাইলে এর সাথে আরও একটু দ্যাটমেট কিছু লাগায়া সেক্ষেত্রে কিন্তু একটা সেন্টেন্সকে আরেকটু সুন্দর করা, যেমন করোনা ভাইরাস ইজ এ কন্টাজিয়াস ডিজিজ অথবা ইনফেকশাস ডিজিজ, ঠিক আছে? দ্যাট ডিসকভার্ড ইন চায়না অন 31 ডিসেম্বর। তারিখ ঠিক আছে কিনা আমি আই এম নট শিওর, এটাই সম্ভবত, ঠিক আছে? তো দেখো, এইখানেও কিন্তু দেখো আমরা কিন্তু গত ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলাম যেটা সেটা হচ্ছে কি নাউন ফ্রেজ। দেখছো এখানে কিন্তু নাউন ফ্রেজের একটা ব্যবহার, যেমন হচ্ছে কন্টাজিয়াস আর ডিজিজ। নাউন ফ্রেজ যে কতটা ইম্পর্টেন্ট সেটাও আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। তোমরা এইভাবেও চাইলে কি একটা সেন্টেন্সকে ডেভেলপ করতে পারো। আচ্ছা, যাই হোক, মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি অন্তত পক্ষে যে একটা সেন্টেন্সকে কীভাবে করা যায় বা একটু ডিফারেন্ট করা যায়, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে একটু আমাদের যে নিয়মিত স্ট্রাকচারগুলো, আমি প্রতিদিন যে কয়েকটা কিছু নিয়ম দেওয়ার রুল দেওয়ার চেষ্টা করি যে কীভাবে একটা সেন্টেন্সকে তুমি বাংলা থেকে ইংলিশ করবে, সেই বিষয়গুলো একটু এখন আমি আলোচনা করবো। দেখো, ইংরেজি বাক্যে হচ্ছে টেন্সের একটা ব্যবহার আছে, ঠিক আছে? এই টেন্স নিয়ে আলোচনা করলে অনেক কিছুই করা যাবে। টেন্স নিয়ে হচ্ছে একটা বিশাল বড় লেকচারও দেওয়া যাবে, ঠিক আছে? টেন্স নিয়ে তো অনেক কিছুই করা যাবে। তবে আমার যেটা মনে হয়, তোমরা হচ্ছে এসে টেসে লেখার জন্য এত কিছু জানার প্রয়োজন নেই। এই পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, কত কিছু, ঠিক আছে? এত কিছু পড়তে পড়তে তোমাদের মাথায় গোলায় যাবে। দেখো, আমরা যখন এসে লিখি, তো এই এসেগুলোতে আমরা কোন টাইপের টেন্সগুলো বেশি ব্যবহার করি দেখবা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্রেজেন্টগুলাই থাকে, প্রেজেন্ট পারফেক্ট। আর হচ্ছে যদি একটু পাস্টের জিনিস হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? তো এই তিনটা জিনিস একটু ভালো করে তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট কখন ব্যবহার করি, যেমন দেখো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। আচ্ছা, তোমাদের এই শীটটা হচ্ছে যখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছে আর কি, ওই সময় করা হয়েছিল আর কি। তো আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প আর হয় নাই, জো বাইডেন হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আর চেঞ্জ করতে মনে নাই। তো এটা তোমরা জো বাইডেন দিয়ে দেবো। যেমন গতকাল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। দেখো, একটা হচ্ছে গতকাল হয়ে গেল, ওইটার ক্ষেত্রে তোমার কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? আবার অনেক সময় দেখো কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিটের মধ্যে তোমার একটু ঝামেলা হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে। পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে তোমার কোথায় এইখানে একটু বেশি ঝামেলা হয়। আচ্ছা, জাস্ট মিনিট। দেখো, আমি এই ক্ষেত্রে কি হবে, যে গতকাল হচ্ছে কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, এইখানে তোমার কি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। আবার দেখো হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট কখন ইউজ করি, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, দেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য খুব একটা বেশি নেই, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, এটা আমি কি করতে হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট। ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকাম প্রেসিডেন্ট অফ ইউএস, ঠিক আছে? হ্যাজ বিকাম প্রেসিডেন্ট, আমাকে এটা করতে হচ্ছে। বাট আমি যখন এই সেন্টেন্সটাকে লিখতাম, ডোনাল্ড ট্রাম্প বিকেম প্রেসিডেন্ট ইয়েস্টারডে, এটা করতেছি। দেখো, পার্থক্য খুব একটা বেশি নেই। অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের মধ্যেও যখন তুমি একটু বাংলায় লিখলে এবং প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু তবু একটা সূক্ষ্ম পার্থক্য রয়ে আছে বা আছে। সেটা কি, দেখো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যখন এরকম একটা সেন্টেন্স মানে মাত্র প্রেসিডেন্ট হয়েছে এরকম বোঝায়, ঠিক আছে? মানে একদম জাস্ট তুমি মানে খাওয়ার পরে যেটা হয় আর কি, তুমি মাত্র খাইছো, তোমার খাওয়ার পরে মানে তো একদম পাস্ট হয়ে গেল না। এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। যেমন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকাম প্রেসিডেন্ট অফ ইউএস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, ঠিক আছে?
এই জিনিসটা একটু তোমাদের এই সূক্ষ্ম পার্থক্যগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা কিন্তু জো জো বাইডেনই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমি ওই যখন হচ্ছে জো বাইডেন মোটামুটিভাবে তোমার পিছিয়ে ছিল, ঠিক আছে, সুইং স্টেটগুলো, তখন হচ্ছে স্লাইডটা করেছিলাম আর কি। তখন মনে হচ্ছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্পই শেষ ছক্কাটা মারবে, কিন্তু শেষ ছক্কাটা মেরেছে আমাদের জো বাইডেন, ঠিক আছে। ঠিক আছে, পার্থক্যটা জাস্ট এটা, প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে মাত্র হয়েছে বিষয়টা বোঝায়, আর পাস্ট ইনডেফিনিটটা হচ্ছে আগে হয়েছে ব্যাপারটা এরকম বোঝায়, ঠিক আছে। এটার মধ্যে পার্থক্য এটাই। আর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা তো তোমরা সবাই জানোই, ঠিক আছে। এর মাধ্যমে তোমার এই বিষয়টা আনার কারণ হচ্ছে, কারণ টেন্সের অনেক ব্যবহার হতে পারে বা হয়। এবার আসা হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট নিয়ম শিখি। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। নাউন ফ্রেজকে, মানে একটা নাউনকে তুমি কীভাবে নাউন ফ্রেজে রূপান্তর করবে। দেখো, তোমরা যারা গত ক্লাসটা করেছো সেখানে আমরা একটা সেন্টেন্সের দুইটা জিনিস আমরা দেখিয়েছি। একটা হচ্ছে ফর্ম ইউনিট, আর একটা কি দেখিয়েছি, আর একটা দেখিয়েছি হচ্ছে তোমার ফাংশন ইউনিট। অর্থাৎ লাস্ট ক্লাসে আমি কি দেখিয়েছি, ফর্ম ইউনিট, আর কি দেখিয়েছিলাম, ফাংশন ইউনিট। তো ওই ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো, একটা সেন্টেন্সের যখন ফর্ম ইউনিটের রোল কি একটা ওয়ার্ডের, এবং হচ্ছে যখন একটা ফাংশন ইউনিট হিসেবে চিন্তা করো একটা ওয়ার্ডের রোল কি, একটা ফ্রেজ কতটুকু হচ্ছে একটা ফ্রেজ হয়ে যায়, কখনো অবজেক্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো হয়তো লাস্ট ক্লাস যারা দেখেছো তাদের কাছে একদম ক্লিয়ার। বা নাউন ফ্রেজই আমার মনে হয় যারা হচ্ছে গত ক্লাস করেছো এবং এই ক্লাস করবে, এরপরে তুমি নাউন ফ্রেজ জীবনে বলবে না, ঠিক আছে। কিন্তু দেখো এই ফ্রেজগুলাই তোমরা হচ্ছে যখন পড়ো, এই ফ্রেজগুলাই তোমাদের সবচাইতে কঠিন মনে হয়, ঠিক আছে। এই ফ্রেজগুলো পড়তে পড়তে এতই পড়া পড়ো, তবুও তোমাদের কনফিউশন দূর হয় না। কিন্তু ফ্রেজ, দেখো ফ্রেজগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করতেছি, কিন্তু এইটাই যে ফ্রেজ, এই বিষয়টা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ফর্ম ইউনিট, ফাংশন ইউনিট, এটা হচ্ছে তোমাদের কত ক্লাসটা সেটা দেখলেই হবে। দেখো, একটি নাউনকে নাউন ফ্রেজে রূপান্তর করে একটা সাদামাটা সেন্টেন্সকে তুমি স্মার্ট সেন্টেন্সে রূপান্তর করবে। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে কি, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে। এটা একদম সিম্পল একটা সেন্টেন্স। এটা হচ্ছে ক্লাস 1-এর বাচ্চারাও পারবে, যে তারাও কিন্তু বলতে পারে আই এম স্টুডেন্ট। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে আমাদের আমাদের যে জেনারেল সেক্রেটারি সাজ্জাদ হোসেনও যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছে, পরিচিত আরও অনেকেই আছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সাজ্জাদ, তুমিও ক্লাসে দেখছো ক্লোজ ফ্রেসের একটা ক্লাস। আচ্ছা, সমস্যা নেই। দেখো, আমরা আবার একটু আলোচনায় চলে যাই। হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে, একদম সিম্পল একটা সেন্টেন্স। দেখো, এটা হচ্ছে আর একটু আপগ্রেড যদি করা যায়, কিভাবে করা যায়, এই নাউনটাকে আমরা কি একটু নাউন ফ্রেজে কনভার্ট করি। এই স্টুডেন্টটাকে আমরা একটু নাউন ফ্রেজে যদি কনভার্ট করি, সেক্ষেত্রে কীভাবে করা যায়। আমরা একটা সেন্টেন্স বা একটা হচ্ছে নাউনকে আমরা নাউন ফ্রেজ করতে পারি, এর সামনে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করে, এর সামনে হচ্ছে কি অ্যাডভার্ব ইউজ করে, অথবা ডিটারমিনার ইউজ করে কি একটা নাউনকে আমরা নাউন ফ্রেজে কনভার্ট করতে পারি। এবং এই নাউন ফ্রেজগুলো খুবই দরকারি। তোমরা হচ্ছে যারা এতদিনও পড়ে আসছো, তোমরা এই অহরহ ব্যবহার করতো, বাট এই বিষয়টা যে নাউন ফ্রেজ, এই বিষয়টা তোমরা কিন্তু বুঝতে না। দেখো, হি ইজ এ স্টুডেন্ট, প্রথমত এই স্টুডেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতেছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। যখন তুমি হচ্ছে এটা কি ফাংশন ইউনিটে চিন্তা করো, এই স্টুডেন্ট এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আবার যখন তুমি ফর্ম ইউনিট চিন্তা করো, এই হচ্ছে একটা আর্টিকেল, স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তো আমি এটাকে কি করলাম, একটা গোড আনলাম মাঝখানে, একটা অ্যাডজেক্টিভ এনে কি করলাম, একটু অ্যাডভান্স করলাম। এগুলো কিন্তু মানে অনেক অ্যাডভান্স, যে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি তোমাদেরকে একটু ডিপ থেকে আস্তে আস্তে একটু সামনে দিকে আগানোর চেষ্টা করতেছি। আমি কী করলাম, হি ইজ এ গুড স্টুডেন্ট। দেখো, এটা ছিল নাউন, জাস্ট এর পিছনে সামনে একটা কী করলাম, আমি অ্যাডজেক্টিভ ইউজ করে এটাকে একটু নাউন ফ্রেজ করলাম, ঠিক আছে। আর নাউন ফ্রেজ, হুপুরে নাউন ফ্রেজের বিষয়টা কি সবার ক্লিয়ার? আচ্ছা, ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। ভাই ক্লাস 9:30 শুরু হওয়ার কথা ছিল, ভাই ক্লাস 9টায় শুরু হওয়ার। আমার হচ্ছে তারেক হাসান তুহিন আমাদের
বন্ধু কমেন্ট করেছে, ভাইয়া আপনি অনেক সুন্দর ক্লাস করেন। ভাইয়া আপনি অনেক জোস ক্লাস করেন, আপনার মার্কেটিং ক্লাসগুলো অনেক জোস হয়। এটা কিন্তু আমরা জানি, বিভিন্ন জায়গায় আপনি অনেক অনলাইন ক্লাস নেই, সেটা কিন্তু আমরা দেখি। ঠিক আছে, আপনাকে অনেকে অনেক জায়গায় হায়ার করে ক্লাস করতে নিয়ে যাওয়া হয়। যাই হোক, দেখো এই বিষয়টা আমরা কি করলাম, নাউন ফ্রেজে রূপান্তর করলাম। দেখো একটা কিভাবে একটা নাউনকে নাউন ফ্রেজ করা যায়। দেখো স্টুডেন্টের সামনে আমি কি করলাম, একটু গোটিস ইউজ করে আমরা নাউন ফ্রেজ করলাম। দেখো এখন তোমাদের একটা আমি টাস্ক দিয়ে দেব, সেই টাস্কটা কি, 100টি নাউন খাতায় লিখবে। ঠিক আছে, 100টা নাউন খাতায় লিখবে। লিখার পরে তুমি হচ্ছে এর সামনে অ্যাডভার্ব ইউজ করবে, অ্যাডজেক্টিভ ইউজ করবে, অথবা ডিটারমিনেন্ট ইউজ করে নাউন ফ্রেজে রূপান্তর করবে। যেমন দেখো ডেভেলপমেন্ট হচ্ছে একটা কি নাউন, কি ডেভেলপমেন্ট হচ্ছে একটা নাউন, এর সাথে তুমি সামনে একটা কি করলে, অ্যাডজেক্টিভ ইউজ করলে, যেমন কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, আবার তোমার হচ্ছে জাস্ট একটা বাস, এর সামনে তুমি হচ্ছে একটা কি করলে, অ্যাডজেক্টিভ ইউজ করলে, আর হচ্ছে কি অ্যাডভার্ব ইউজ করলে। এ কমপ্লিটলি ব্রোকেন বাস। এরকম তুমি হচ্ছে আরও কি লিখবে, আর অনেকগুলো নাউন লিখবে। নাউনগুলোকে কি করবে, তুমি হচ্ছে নাউন ফ্রেজে কনভার্ট করবে। তুমি যখন একটা নাউনকে কনভার্ট করতে পারবে, তাহলে তখন দেখবে হচ্ছে তোমার সেন্টেন্সগুলো অনেক স্মার্টলি তুমি করতে পারো। যেমন হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে অন্তত এটা সবাই জানো যে করোনা ভাইরাস ইজ এ ডিজিজ। ঠিক আছে, করোনা ভাইরাস ইজ এ ডিজিজ, এটা একদম তোমরা সবাই জানো যে করোনা ভাইরাস ইজ এ ডিজিজ। এটা অন্তত তোমরা সবাই লিখতে পারবে, যদি কিছু নাও লিখতে পারো, এটা করোনা হচ্ছে একটা রোগ। এখন দেখো তুমি যদি এই নিয়মগুলো জানা থাকতো যে নাউন ফ্রেজ, এই ডিজিজটাকে তুমি যদি একটু নাউন ফ্রেজে রূপান্তর করো, এটাকে তুমি যদি কি করলে যে করোনা ভাইরাস ইজ এ ডেডলি ডিজিজ, কি করলে মাঝখানে একটা তুমি অ্যাডজেক্টিভ এটা নাউন ফ্রেজে রূপান্তর করলে। দেখো একটু আগে যেটা বলতো করোনা ভাইরাস ইজ এ ডিজিজ, আবার কেউ একজন লিখলো করোনা ভাইরাস ইজ এ ডেডলি ডিজিজ। দেখো তোমার চাইতে কিন্তু তার সেন্টেন্সটা, যে করোনা ভাইরাস ইজ এ ডেডলি ডিজিজ লিখেছে, সে কিন্তু তোমার চাইতে একটু হলে বেটার ইংলিশ লিখেছে, সেটা তোমার কিন্তু মানতে হবে। অথবা করোনা ভাইরাস ইজ এ ইনফেকশাস ডিজিজ, ঠিক আছে, তারা কিন্তু একটু হলেও কি তোমার চাইতে একটু ভালো লিখেছে। আচ্ছা দেখো এইভাবে হচ্ছে তোমরা করবে। তোমাদের যে টাস্কটা দিয়েছি 100টা নাউন লিখবে এইভাবে। যেমন নাউন কত কিছু কিন্তু হতে পারে, যেমন ডিজেস হতে একটা পারে নাউন, তুমি কি করলা, এ ডিডলি ডিজেস লিখলা। এভাবে তুমি 100টা নাউন লিখবা, নাউন লিখে কি করবে, এটার হচ্ছে ফ্রেজ বানাবা বিভিন্ন যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইউজ করে। ঠিক আছে, আচ্ছা পরে দেখো পরে হচ্ছে যে বিষয়টা, জাস্ট মিনিট হ্যাঁ ওকে, এভরিথিং ওকে। আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল আমার, ক্লাস নেওয়ার পর এখন মনে হচ্ছে একটু বেটার মনে হচ্ছে আমার নিজেরই। ঠিক আছে, এই সেন্টেন্সটাও তোমরা হচ্ছে অনেক সময় আমাদের কি করতে হয়, লাস্ট ক্লাসে রুল 11 পর্যন্ত করানো হয়েছিল, রোল কি 12 হবে? হ্যাঁ আচ্ছা, যদি 11 হয় তাহলে 12, ঠিক আছে, সমস্যা নেই। দেখো অনেক সময় আমরা বলি কি উচিত ছিল, ঠিক আছে, আমরা ফেসবুকে সারাদিন লেখালেখি করি, সরকারের এটা করা উচিত ছিল, আরে ঢাকা ইউনিভার্সিটি এটা করা উচিত ছিল, আর স্যারদের এটা করা উচিত ছিল, অনলাইন ক্লাস এইভাবে নেওয়া উচিত ছিল। দেখো এই টাইপের লিখতে লিখতে মানে সারাদিন কতভাবে লিখি, কিন্তু এটা দ্বারা যে একটা সুন্দর করে সেন্টেন্স লেখা যায় বা এটাও যে একটা এসেতে ব্যবহার করা যায়, এটা কিন্তু তুমি জানো না। দেখো এক্ষেত্রে তোমার কি করা উচিত, দেখো তাকে সাহায্য করা উচিত ছিল। এগুলো জাস্ট সিম্পল, এগুলো হচ্ছে তোমার ইসেতে লাগবে না, মানে হচ্ছে এসেতে হয়তো লাগবে না, বাট এগুলো হচ্ছে স্পোকেনেও লাগতে পারে। যেমন ইউ হ্যাভ, বাট এটা আমি তোমাদের তবুও দেখিয়ে দিই, যেমন তাকে দেখতে যাওয়া উচিত, ইউ শুড হ্যাভ গোন টু মিট হিম। দেন এটা তোমাদের জাস্ট আইডিয়া রাখলে হবে। বাট এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যবহার করে অনেক কি স্মার্ট সেন্টেন্স লেখা যায়। যেমন সরকারের করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত ছিল। ঠিক আছে, দেখো এই যে একটা সেন্টেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। তো এটাকে তুমি কিভাবে ইংলিশ করবে, এটা একটু সবাই করো তো দেখি এটাকে। আচ্ছা তোমাদেরকে একটু স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিতে, প্রথম তুমি হচ্ছে সাবজেক্ট বসাবা। সাবজেক্ট তো সবাই চিনো, ঠিক আছে, সাবজেক্ট কিন্তু সবাই হোপফুলি সবাই চিনো, সাবজেক্ট চিনো।
তারপর হচ্ছে আমি হোপফুলি সবাই সাবজেক্ট ছিল, তারপর বসাই কি শুড হ্যাভের পরে যে বার্বটা থাকবে, বার্বের হচ্ছে বি3, পরে হচ্ছে বাকি অংশ যেটা থাকবে সেটা বসাই দেবে। তো এক্ষেত্রে কি সরকারের করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত ছিল। দেখো লাস্টের ক্লাসেও আমি কিন্তু তোমাদেরকে কি করেছিলাম, কোনো কিছু করতে বা করার জন্য ইউজ করা, সেক্ষেত্রে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম কীভাবে ব্যবহার করা যায় সেটা কিন্তু আমি শিখিয়েছিলাম। 2+B1 দিয়ে যায় কীভাবে করা যায়, ঠিক আছে। যেমন সরকারের করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত ছিল। তাহলে কি গভর্নমেন্ট শুড হ্যাভ নেসেসারি স্টেপস, শুড হ্যাভ টেকেন নেসেসারি স্টেপ, এই পর্যন্ত সরকারের উদ্যোগ নেওয়া ছিল, ঠিক আছে। কি হতে পারে, যেমন গভর্নমেন্ট, আমি সব কিছুটা সব সংক্ষেপে লিখছি, গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন, দেখো প্রয়োজনীয় উদ্যোগ, নেসেসারি স্টেপস, হ্যান্ডরাইটিং জঘন্য, খুবই জঘন্য, কিন্তু কিছু করার নাই। গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন ইসেনশিয়াল স্টেপ, দ্যাটস গুড। দেখো এইখানেও কিন্তু তুমি চাইলে কতভাবে এই সেন্টেন্সটাকে মডিফাই করতে পারো। একজন লিখেছে শুড হ্যাভ ইসেনশিয়াল টাস্ক, ঠিক আছে, ইসেনশিয়াল এলিমেন্ট, অথবা এরকম কিছু বলতে গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন ইনফ্লুয়েন্সিয়াল এলিমেন্ট বা টাস্ক, স্টেপস, ওয়ে, প্রিকশনস, ঠিক আছে। স্টেপসেরও কি তুমি অনেকগুলো তুমি কি করতে পারো, সিনোনিম ইউজ করতে পারো, ঠিক আছে। নেসেসারি স্টেপস বা প্রিকশনস, ঠিক আছে, অথবা প্রিকশনারি স্টেপস, কতভাবে কিন্তু করে। নেসেসারি স্টেপ আমি স্টেপসে দিলাম। দেখো এখন লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কোনো কিছু করতে বা করার জন্য সেক্ষেত্রে কী করতে হয়, 2+B1 দিয়ে একটা সেন্টেন্স করতে হয়, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার সাজাতে হয়। যেমন গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন নেসেসারি স্টেপ টু, ঠিক আছে। একজন লিখেছে স্টপ, এই পর্যন্ত পারছি। টু করোনা ভাইরাস না, গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ স্টেপ না, ইনিশিয়েটিভ স্টেপ, নেসেসারি স্টেপ। দেখো এখানে তুমি তাইলে কি টু স্টপ করোনা ভাইরাস, টু প্রিভেন্ট করোনা ভাইরাস, কতভাবে কিন্তু লেখা যায়, হ্যাঁ। টু করার জন্য টু প্রিভেন্ট দিতে পারো, বা যে কোনো কিছু, টু প্রিভেন্ট করোনা ভাইরাস, টু স্টপ করোনা ভাইরাস, হ্যাঁ অনেক কিছু। অনেকেই তোমরা কিন্তু ভালো ইংলিশ পারো, বা তোমরা তো অসাধারণ স্টুডেন্ট, তোমরা তো সবাই খুব ভালো জায়গায় চান্স হবে। দেখো ইনশাল্লাহ মানে তোমরা রিটেন পার্টে খুবই ভালো করবে, যারা হচ্ছে নিয়মিত ক্লাসগুলো করবে তারা খুবই ভালো করবে হোপফুলি। ইসেনশিয়াল স্টেপ, দেখো এই সেন্টেন্সগুলো তোমরা হচ্ছে চাইলে একটু কিন্তু ডিফারেন্ট করতে পারো, ওই আমি যে টাস্কগুলো তোমাদেরকে বা দেখিয়েছি নিয়মগুলো। আচ্ছা এখন আসো আরেকটা জিনিস সেটা দেখাই, সেটা হচ্ছে এটা খুব একটা বেশি ইউজ নাই, তবু রাখলাম এখানে। ইটস অনেক সময় গভর্নমেন্টের এটাই সময় বা এরকম বলতে হয়, যেমন হচ্ছে এটা আমার পালা, এটা সরকারের উচিত, বা এরকম পালা, এই সময় উপযুক্ত সময়, এরকম ভাব ভঙ্গি থাকলে তুমি কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি করবে, ঠিক আছে। দেখো এটা কি, যেমন এবার আমার পালা, ইটস মাই টার্ন, তারপর কি করতে হবে, আমার যাওয়ার পালা, ইটস মাই টার্ন টু গো। তারপর আসো এবার তোমার উত্তর দেওয়া, ইটস ইউর টার্ন টু প্রোভাইড দ্য অ্যান্সার, ঠিক আছে। এটা জাস্ট একদম সিম্পল, এটা খুব বেশি কঠিন কিছু না, এটা হচ্ছে তোমরা একটু করবে। তো এবার তোমার বিল পরিশোধের পালা, তাহলে এটা কি হবে তোমরা একটু বলো তো, ইটস ইউর টার্ন, পরে কি হবে। আচ্ছা একজন লিখেছে এগেনস্ট করোনা ভাইরাস, দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। দেখো একটা সেন্টেন্সকে তুমি মোট কথা হচ্ছে তুমি মেন থিমটা ঠিক রেখে তুমি অনেকভাবেই কিন্তু করতে পারো, ঠিক আছে। প্রিপোজিশন ইউজ করে তুমি যদি কীভাবে করা যায় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ও মাই গড, জাস্ট ক্লিক লেগে গেল, কোথায় যেন ছিলাম, আচ্ছা এখানে ছিলাম। আচ্ছা আমি লাস্ট পার্টে তোমাদের হচ্ছে রিটেন পার্টগুলো তোমরা কিভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে। শেষ দিকে যে এখনই দেখাবো, এটা শেষ করার পরে।
না, ইটস ইউর প্ল্যান টু প্লে দ্য ভিলেন। ওকে, দ্যাটস গুড, সবাই খুব ভালো পারতেছো দেখি। বাহ, অসাধারণ, তোমরা কিন্তু খুব ভালো পারো। আর দেখি তোমাদের একটু কমেন্ট পড়ে, তোমরা হচ্ছে আবার মাইন্ড করবে ভাই কোনো কমেন্ট টমেন্ট কিছু পড়ে না, ঠিক আছে। আমাদের সাথে অনেক অনেক যুক্ত হয়েছে, আহ, নায়ক যুক্ত হয়েছেন, দেখো আমাদের সাথে নায়ক ভিলেন সবাই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন ইংলিশ ক্লাস করার জন্য, ঠিক আছে। নায়কদের সমস্যা, সানজিদা সামন্ত ডিম যুক্ত হয়েছেন, মাইশা তাসমিন অরণি যুক্ত হয়েছেন, জারিন চৌধুরী আবির, জেরিন না জারিফ, সরি আনিকা রহমান, সৈয়দ, অনেক। তারপর হচ্ছে ফ্লোরেন্স, মাহমুদুল হাসান, ক্যান ইয়ামেন। এটা কি ভাই নাম, তোমার নামের তাৎপর্য কি তুমি একটু কিন্তু জানাই যাবে, ঠিক আছে, কমেন্টে। ক্যান ক্যান ইয়ামেন, আমেন। জান্নাতুল জবা, শামসুল হক, ফারদিন বিশ্বাস, মিস্টার নাজমুল হক যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সানজিদা সামন্তাডিন, তাসকিয়া নূর, অনেক অনেক যুক্ত হয়েছেন। আর একটু উম্মে হাবিবা যুক্ত হয়েছেন, তৌহিদুল ইকবাল যুক্ত হয়েছেন, পুষ্পিতা চৌধুরী যুক্ত হয়েছেন, মেহরুন্নিসা, রাফসিন মির, জাহিদ শেখ, এআর রহমান। আচ্ছা, এটা কি গায়ক এআর রহমান? তুমি একটু জানাই যাবে, ঠিক আছে। জান্নাতুল মাওয়া যুক্ত হয়েছেন, তাসকিয়া নূর যুক্ত হয়েছেন, মাহমুদুল হাসান চৌধুরী যুক্ত হয়েছেন, রাকিম হোসেন পাটোয়ারি যুক্ত হয়েছেন, ফারজান আলম চৌধুরী যুক্ত হয়েছেন, ক্যানিয়ামেন, অনেকে যুক্ত হয়েছে। ভাই এখন একটু মোটিভেশন দেন ভাই, আমি একটু মোটিভেশন দিতে পারি না, আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার না। আমি হচ্ছে যেটা শেয়ার করি আমার নিজের অভিজ্ঞতা থেকে, যেটা আমি নিজে ফেস করেছিলাম একটা সময়, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এবার আসা হচ্ছে এই যে মুখস্থ নির্ভর পড়াগুলো তোমরা কিভাবে পড়বে, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তোমরা হয়তো আমার বয়সটা শুনে হয়তো কিছু বুঝতে পারতেছো। দেখো, মুখস্থ নির্ভর পড়া তুমি কিভাবে পড়বে আর কি। এখন তোমার প্রথমে যে বিষয়টা এটা আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে কি এই মুখস্থ নির্ভর পড়াগুলো একটু আইডেন্টিফাই করতে হবে, কোনগুলো হচ্ছে মুখস্থ নির্ভর পড়া সেটা তোমার একটু আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো, ভোকাবুলারি, এই ভোকাবুলারি হচ্ছে একটা মুখস্থ নির্ভর পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, সারাদিন তুমি ভোকাবুলারি মানে গ্রামার পড়লা, আর যদি এই বিষয়গুলোতে দক্ষতা না থাকে, ঠিক আছে, গ্রামারে যদি 30টা টপিক পড়ে কি হবে, যদি 5 মার্ক পাও, এই কয়েকটা টপিক পড়ে তুমি এর চাইতে বেশি মার্ক পাবে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্স, যেহেতু এটা খুবই তোমাদের জোর দিতে হবে, সারাদিন গ্রামার নিয়ে পড়ে থাকলে হবে না। গ্রামারের পাশে রিটেন, গ্রামার খুবই দরকারি আছে, সেটা আমি বলতে চাই। গ্রামার যে ইম্পর্টেন্স নেই, গ্রামারেরও ইম্পর্টেন্স আছে, তবে এই বিষয়গুলোকে ইগনোর করার কোনো সুযোগ নেই। ফ্রেজ ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখন ফর্ম অফ ভার্ব। দেখো, এখন হচ্ছে এই যে আমি আগেই বলেছি যে ভোকাবুলারির কোনো লিমিট নেই, যত পড়তে পারো আমি আই উইল ওয়েলকাম, তোমাকে আমি ওয়েলকাম করবো, ঠিক আছে। ভোকাবুলারি যত পড়তে পারো। এখন এসে ফ্রেজ ইডিয়ম, এটা তো অনেক হাজার হাজার। তো প্রাথমিক পর্যায়ে তুমি কীভাবে শুরু করবে? এটা যেটা করবে হচ্ছে, তুমি দেখবে হচ্ছে তোমার কাছে যে হাতের কাছে যে বইটা আছে, ওই বইয়ে হচ্ছে বিগত বছর যে ফ্রেজগুলো এসেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। ঠান্ডা খুব সমস্যা করতেছে এখন আমার। ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসেছে, ঠিক আছে, ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসেছে, প্লাস হচ্ছে বিভিন্ন জব কোশ্চেনে যে ফ্রিডমগুলো এসেছে, ওইগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে। মানে ওই কোশ্চেনগুলো আসার মানে হচ্ছে ওগুলো হচ্ছে কি তোমার বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট বলেই এসেছে, ঠিক আছে। তো ওইগুলো তোমাদের একদম ভালো করে আগে পড়তে হবে, তারপরে তুমি যদি এক্সট্রা আরও পড়তে পারো, দ্যাটস গুড। আচ্ছা, কেয়ান ইয়ামেন হচ্ছে একজন তুর্কি অ্যাক্টর, বাহ, তুমি ওকে ফলো করো, দ্যাটস গুড। রিটেনের জন্য কি পড়বো? আচ্ছা, এত তাড়াহুড়োর কিছু নেই, তুমি হচ্ছে এই ক্লাসগুলো করো, আমি ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করবো প্রতিনিয়ত যে কী কী করবে। আমি শেষ দিকে অনেক এক্সারসাইজ দিব, সমস্যা নেই। ভাই আপনি এইচএসসি কোন ব্যাচ? আমি তোমাদের অনেক বড়, আমি একদম বুড়ো মানুষ। আমি হচ্ছে এইচএসসি কত, আমি তো ভুলেই গেছি। এইচএসসি হচ্ছে 2015, ঠিক আছে। এইচএসসি হচ্ছে 15। আমার হয়তো তোমরাও ইউনিভার্সিটি ঢুকবে আর আমি হচ্ছে বের হয়ে যাব। আচ্ছা দেখো,
ফ্রেসিডম গেল যে তোমরা কি বিষয়গুলো পড়বে এটা। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এটাও হচ্ছে কি আছে কিছু প্রিপোজিশন আছে সেটা হচ্ছে বোঝার বিষয়, বাট এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার একটু পড়তে হবে। ঠিক আছে, এই প্রিপোজিশন থেকে যেটা হয় আর কি আমার মানে দেখা একদম নতুন কিছু দেয় না, কিছু হচ্ছে একদম বেসিক থেকে দেয়, যেটা হচ্ছে নিয়মগুলো জানলে বা পড়লেই হয়ে যাবে। এবং কিছু আসে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে দেখা যায় হচ্ছে ওই প্রিপোজিশনটা হয়তো কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, সেটা হোক জব কোশ্চেন হোক, সেটা কোনো ইউনিভার্সিটি হোক, বা কোনো না কোনো ক্ষেত্রে কি দেখা যায় সেটা এসেছে। আমার সময় আমি যেটা করেছিলাম যে প্রিপোজিশনের যত কোশ্চেন আছে মানে যত জায়গা যত পরীক্ষার মধ্যে প্রিপোজিশনের যত কোশ্চেন ছিল আমি একদম মুখস্থ করে ফেলছিলাম। ঠিক আছে, বিগত সালে যে প্রিপোজিশনগুলো ছিল বই ধরে ধরে আমি এগুলো পড়তাম। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হচ্ছে এক কথায় প্রকাশে বলতে গেলে তো এটা খুব বেশি নাই, এক দেড়শো আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবা। এগুলো হচ্ছে দেখো এই বিষয়গুলো আমি এখন বলার কারণ হচ্ছে কি এখন তোমার হাতে সময় আছে এগুলো পড়ার। আমি যদি আর 5-6টা ক্লাসের পরে এই বিষয়গুলো তোমাদের বলতাম তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কভার করতে পারতে না, বাট এখন পর্যন্ত কিন্তু তোমার হাতে সময় আছে তোমার কভার করা। আর গ্রুপ ভার্ব এটা তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্রেসিডম, দেখো ফ্রেসিডম যদি তুমি ভালো জানো সেক্ষেত্রে কিন্তু তুমি একটা সেন্টেন্সকেও কিন্তু স্মার্ট করতে পারো। ঠিক আছে, যেমন তুমি কি লিখলা হি ইজ এডুকেটেড পারসন, তুমি এটা না লিখে তুমি কি করলা হি ইজ এ ম্যান অফ লেটার, হি ইজ এ ম্যান অফ লেটার। ঠিক আছে, সে হচ্ছে পণ্ডিত ব্যক্তি। তো এইভাবে কি তুমি যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার করে কি একটা সেন্টেন্সকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবে, একটা সুন্দর সেন্টেন্স করতে পারো। ঠিক আছে, আরেকটা বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফর্ম অফ ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো একটা ফর্মের তোমার একটা ভার্বের বা একটা ওয়ার্ডের বিভিন্ন ফর্ম হতে পারে, নাউন ফর্ম হতে পারে। ঠিক আছে, ভার্ব ফর্ম হতে পারে, কি হতে পারে অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে নাউন, প্র্যাকটিসের পরে বানানোর মধ্যে আবার ওই আইসি এর জায়গায় যখন অ্যাজ ব্যবহার করে তখন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভার্ব। এগুলো হচ্ছে তোমাদের ইসেই পাবা, হচ্ছে বইয়েই পারবা। ঠিক আছে, একটা ওয়ার্ডের নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে তোমার অনেক ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, আর গ্রুপ ভার্বের কথা তো বললামই, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আজকে থেকে এই বিষয়গুলো একদম মাথায় মানে আয়ত্তে রেখো। ঠিক আছে, যদি আয়ত্তে রাখো এটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকার আসবে। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। ভাই আগের ক্লাসগুলো কিভাবে পাবে? আচ্ছা, স্পেলিং মিস্টেকও কি পড়তে? হ্যাঁ অবশ্যই পড়তে হবে, এটা মিসিং গেছে, থ্যাংক ইউ তুমি এটা মনে করাই দেওয়ার জন্য। ঠিক আছে, স্পেলিং মিস্টেকও তোমাদেরকে পড়তে হবে, স্পেলিংও তোমাদেরকে পড়তে হবে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা আমি মিস্টেক করেছি, স্পেলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের সময় একটা স্পেলিং এসেছিল, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, অথচ রেস্টুরেন্ট আমি যাওয়ার সময় দেখে গেলাম আর কি, দেখে বাস থেকে দেখছিলাম রেস্টুরেন্ট, মানে যাওয়ার সময় দেখে গেলাম রেস্টুরেন্ট, যেই দেখে হচ্ছে তোমার রেস্টুরেন্ট স্পেলিং এসে পড়ছে আর কি। আচ্ছা, গ্রুপ ভার্ব, গেট অফ যাত্রা করা, হ্যাঁ এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? এটা হচ্ছে ইংলিশের এক কথায় প্রকাশ যেটাকে বলা হয় আর কি। গ্রুপ ভার্ব কি? আচ্ছা, গ্রুপ ভার্ব হচ্ছে তোমার ওই কি বলবো যে তোমার মেড ইন, অর্থ মেড ইন হচ্ছে কি মেড ইন, তারপর হচ্ছে মেড অফ, এক ধরনের অর্থ বোঝাচ্ছে, মেড ইন এক ধরনের অর্থ বোঝাচ্ছে, মানে প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহারের কারণে হচ্ছে তোমাদের অ্যানালজি, প্রভাব। অ্যানালজিতে এখন ধরতে গেলে আসেই না, প্রভাবগুলো হচ্ছে পড়তে পারো। ঠিক আছে, এগুলো তোমরা পড়তে পারো। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা তোমাদের জন্য কিন্তু আজকে আমি হোমওয়ার্কও রেখেছি। ঠিক আছে, তোমাদের জন্য হোমওয়ার্কও রেখেছি। আরেকটা বিষয় যেটা তোমাদের বলতে চাই,
আজকে ঠান্ডা খুবই সমস্যা করতেছে, নাহলে ক্লাসটা হয়তো আরও ইন্টারেস্টিং করতে হতে পারতো। যাই হোক, যেটা হচ্ছে বলতে যেটা হচ্ছে আগে যে দুইটা ক্লাস করিয়েছি সেটাতে মোটামুটি অনেকগুলো বেসিক কনসেপ্ট দেখিয়েছি। সাবজেক্ট অবজেক্ট কীভাবে চিনতে হয় সেই বিষয়গুলো দেখিয়েছি, একদম বেসিক সাবজেক্ট অবজেক্ট। দেখো, আহ, এই কয়েকদিন আগে তোমার হচ্ছে আমার একজন স্টুডেন্ট নক দিল যে ভাই আমি কারক বুঝি না, মানে হচ্ছে আহ, বাংলা কারক বুঝি না, মানে কারক নাকি অনেক কঠিন মনে হয়, ঠিক আছে। তো তাকে আমি পরে কি করলাম, আহ, আচ্ছা তুমি কি সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে পারো কোনো সেন্টেন্সে? সে বললো কি আমি ভাই, আরে এটা তো অনেক সহজ, কি বল সাবজেক্ট অবজেক্ট তো আমি ছোটোবেলা থেকে অনেক ভালো পারি ইংলিশে সাবজেক্ট অবজেক্ট। তখন আমি কি বললাম, আচ্ছা দেখো তো, আই ইট রাইস, এরকম একটা সেন্টেন্স, আরও কিছু সেন্টেন্স দিলাম, সে সুন্দর মতো সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে পারতেছে। এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে রাইস, ঠিক আছে। তো এখন কারকের মধ্যে সাপোজ তোমার কোশ্চেনটা আসলো কি আমি ভাত খাই, এখন আমি বলতে ওরে বললাম কি আচ্ছা তাহলে এখন তুমি সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করো তো। সে বললো কি এই যে সাবজেক্ট এটা হচ্ছে কি অবজেক্ট, এই যে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট। দেখো, তাকে কিন্তু আমি ওই তখনই হচ্ছে কি সিস্টেমে ওদের কারকটা আমি শিখিয়ে দিলাম। অর্থাৎ এই যে সাবজেক্ট এটা হচ্ছে কর্তৃকারক, আর এই যে অবজেক্ট এটাই হচ্ছে কি আজ কর্মকারক, ঠিক আছে। কিন্তু তাকে যে আমি এই কারক শিখাই দিলাম সে কিন্তু মানে টেরই পেল না। এখন দেখো, এটা আমি তোমাদের কেন বললাম, তোমরা যখন পড়াশোনা করো এই জিনিসগুলো একটু রিলেট করার চেষ্টা করবে, যে বাংলা যে গ্রামার পড়তেছো এই বাংলা গ্রামারও কিন্তু তোমার হচ্ছে কি এই ইংলিশের সাথে অনেকটাই রিলেটেড। তুমি যেখানে সুযোগ পাও আর যে টপিক সেটা একটু রিলেট করার চেষ্টা করো, দেখবে তোমাদের অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি করো দেখে তাহলে কিন্তু তোমার অনেক আচ্ছা। হ্যাঁ আমি অসুস্থ, আসলে অসুস্থ, আজকে আমি ক্লাস করানোর চিন্তা করছিলাম, তারপর আমি ক্লাস করে দেবো, ক্লাস ক্যান্সেল করবে এই চিন্তা করে আর করি না, ঠিক আছে। দেখো, আহ তো তুমি কি যদি এগুলো রিলেট করার চেষ্টা করতে পারো সেক্ষেত্রে তুমি কি খুব সহজে কারকও পেরে যাবে। তারপরে হচ্ছে আহ, যেমন আরেকটা বিষয় সেটা হচ্ছে কি উম, আমি কলম দিয়ে লিখি, ঠিক আছে। আচ্ছা এই বিষয়টা পরে শেখাবো না, সমস্যা নেই। আজকে খুবই সমস্যা করতেছে ঠান্ডা, আজকে একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এখনও সমস্যা করতেছে। যাই হোক, আহ, অনেক কিছুই আজকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে শেখানোর জন্য। আচ্ছা এনিওয়ে, তোমাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে আমি বলতে পারো, আমি আর 4-5 মিনিট থাকবো তোমাদের জন্য কোশ্চেন নিয়ে, ঠিক আছে। কোশ্চেন নিয়ে যদি মানে কোনো কোশ্চেন থাকে সেটা তুমি আমাদেরকে বলতে পারো। হ্যাঁ অনেক চা, একটু চা খান, ঠিক আছে, চা খান ভালো লাগবে। আমার মা হচ্ছে যখন আমি ক্লাস ঠিক শুরু করবো তখন হচ্ছে চা আহ, খেতে বলেছিল, বাট তখন হচ্ছে ক্লাসের টাইম হয়ে গেল, দেন হচ্ছে আমি আর চা না খেয়ে তোমাদের ক্লাসটা শুরু করলাম। আচ্ছা পিন পয়েন্টিং ইরোর মেডিকেলে আসে, সাস্টেও আসে। হ্যাঁ পিন পয়েন্টিং ইরোর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু পিন পয়েন্টিং ইরোর করলে যেটা হয় কি তোমাদের আহ, সবগুলো গ্রামার একসাথে হচ্ছে আয়ত্ত করা যায়, মানে সবগুলো গ্রামারের রুল একসাথে মাথায় চলে আসে। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে কিছু বলেন, কোথা থেকে আসবে? আচ্ছা এটা তো কোথা থেকে আসবে এর অ্যান্সার কিন্তু অন্তত অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি এটা চিন্তা করো না যে কোথা থেকে আসবে, এক্ষেত্রে তোমার নিয়ম রুলস পড়তে হবে, বেসিক শুনতে হবে। আচ্ছা ইংলিশ লিটারেচার বলতে কি কি পড়তে হবে? আচ্ছা লিটারেচার থেকে তো খুব বেশটা কোশ্চেন আসে না। লিটারেচারের মধ্যে কি শেক্সপিয়র আছে, তারপর জন কিটস, তারপর প্রিভি শেলি, ঠিক আছে, এরকম আরও কিছু রাইটার আছে, তাদের কিছু লেখা মানে তোমার পোয়েম আছে, ওই বিষয়গুলো একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা গ্রুপ ভার্বটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। হ্যাঁ আচ্ছা গ্রুপ ভার্বটা তোমাদের আমি এটা তো খুব একটা বিষয়, সিম্পল একটা বিষয়। গ্রুপ ভার্ব হচ্ছে কি যেমন আমরা যখন কি করতেছি, যেমন ক্যারি অফ, এটা অর্থ হচ্ছে জয়লাভ করা, ঠিক আছে। তারপর তারপর হচ্ছে তোমার এই
কলন, কলন কাউকে হচ্ছে ডাকা। তারপর হচ্ছে কলেট, হচ্ছে ভিজিট করা। এই যে একটা ওয়ার্ডের সাথে তোমার ভিন্ন ভিন্ন প্রিপোজিশন হয়ে অর্থগুলো ভিন্ন হচ্ছে, এটাই হচ্ছে কি তোমার গ্রুপ ভার্ব। ঠিক আছে, হোপফুলি বিষয়টা এখন ক্লিয়ার। সিঙ্গেল সিঙ্গেল বাক্য ট্রান্সলেশন করতে গেলে ইজি লাগে, কিন্তু প্যারাগ্রাফ ট্রান্সলেশন করতে গেলে কিছুটা হার্ড লাগে। আর কোনো সমস্যা নেই, এগুলো তোমরা এখন কিন্তু দেখো, আমি তোমাদেরকে কিছু জিনিস এখন বলে দেই, তোমরা হচ্ছে যাদের খুব বেশি তাড়া নেই একটু শোনো। যেটা এখন হচ্ছে তোমরা কিন্তু প্রিপারেশন আর একদম শেষ পর্যায়ে না, প্রিপারেশন পড়তে গেলে শুরুর দিকে, তাই না? তো এই শুরুর দিকে পড়তে যেয়ে তোমাদের যেটা হবে কি, অনেক সমস্যা। তোমরা হচ্ছে পড়তে যেয়ে দেখবে হচ্ছে কোনো মোটিভেশন পাচ্ছ না পড়ার, এত এত পড়া, তোমরা হচ্ছে একদম খুবই, তোমার কাছে পড়তে অনেক বিরক্তিকর লাগবে, তোমার মনে হবে যে আমি তো কিছুই পারি না, অথই সাগরে, এরকম মনে হবে। কিন্তু এটা অস্বাভাবিক কিছু, এটা হচ্ছে তোমাদের যারা স্টুডেন্ট, এখন 90% স্টুডেন্ট এই সমস্যাটাই ফেস করতেছে, কিছুই বুঝতে পারতেছে না কি করবে, কোনটা করবে। তুমি যদি এখন এই পরিস্থিতি থেকে তুমি যদি কোট করো যে আমি মানে ছাইড়া দেওয়া আসা, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানেই হেরে গেলে। ঠিক আছে, কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি অন্তত 15 দিন পড়াশোনা করো, দেখবো তোমার মোটামুটি একটা ট্র্যাকে চলে আসবা। তখন তুমি বুঝতে পারো যে কোনগুলো পড়তে হবে, কোনগুলো না পড়লে হবে। কিন্তু তখন তুমি পড়া শুরু করার আগে তুমি চিন্তা হা হুতাশ করো, ভাই হ্যাঁ কই থেকে পড়বো না পড়বো, আরে এগুলো তো কিছুই পারি না, আমার তো কিছু মুখস্থ হয় না, ভোকাবুলারি মনে থাকে না, আরে ও তো বেশি পড়া লাইতেছে। এই চিন্তা করলে কি যেটা হবে কি তোমরা বরং হতাশা বাড়বে। যাই হোক, আজকে শেষ করে দেব। আর তোমাদের হচ্ছে যে এটা তোমরা হচ্ছে এটা করবে, ঠিক আছে? আর হচ্ছে যে 100 কি করলাম, 100টা ডাউন লিখে তুমি হচ্ছে কি করবে, ফ্রেশ 100টা ডাউন লিখে ওটা হচ্ছে ফ্রেশ লিখবে। আচ্ছা দিব, সমস্যা নেই, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ লিখে ইনশাল্লাহ দিব। আচ্ছা, ভোকাবুলারি মনে রাখার কৌশল আমি কিন্তু অলরেডি বলেছি। দেখো, ভোকাবুলারি হচ্ছে তুমি সবসময় সবসময় কী করবা, রিলেট করার চেষ্টা করবো। যেমন হচ্ছে গ্লাটনি, গ্লাটনি যে বলতে অনেক, গ্লাটনি হচ্ছে পেটুক। তো তুমি তোমার এমন এক বন্ধুকে রিলেট করো যে হচ্ছে এর পেটুক, ঠিক আছে? তারপর হচ্ছে অবজিস, এটা হচ্ছে বোটা। তো তুমি এমন একজন বন্ধুর সাথে রিলেট করো যে হচ্ছে খুব মোটা। এভাবে তুমি কিন্তু অনেকভাবে কে রিলেট করার চেষ্টা করো। তুমি যখন রিলেট করবা মনে মনে ওই জিনিসটা একদম প্র্যাকটিক্যালি মাথায় ঢোকাবা, তখন কিন্তু তোমার কাছে অনেক কিছুই খুব সহজ হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, আজকে শেষ করে দেই, 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, তোমরা হচ্ছে এগুলা যা বলেছে টাস্কগুলো করবে। আর এখন থেকে কিন্তু প্রতি মঙ্গলবার ঠিক 9টা বাজে আমি তোমাদের সাথে থাকবো, কেমন? এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।